সকালে ঘুম ভেঙে ফিজা অবাক। নিজের বিছানার অর্ধেক জুড়ে শুধু ঝুমকো জোড়া, বাহারি রং থেকে শুরু করে স্বর্ণ, সাথে কিছু ডায়মন্ডও চকচক করছে। ফিজা হতভম্ব হয়ে তাকিয়ে থেকে ভাবল হয়তো সে স্বপ্ন দেখছে। চোখ বন্ধ করে নিল সে। তখন কানে কানে মোলায়েম শব্দ, স্বপ্ন নয়, সব বাস্তব, তুমি চোখ খোলো সুগন্ধি ফুল। আবরাজের কণ্ঠ কানে আসতে ফিজা চোখ মেলে তাকালো। স্থির দৃষ্টি হলো ওয়াশরুমের দরজায় দাঁড়ানো, কোমরে টাওয়েল পেঁচানো আবরাজ খানকে দেখে। সে বিস্ময়ে ঘোর থেকে বলে উঠল, এসব কি আবরাজ, এতগুলো? আমি এত জোড়া দুল দিয়ে কি করব? পরবে। এদিকে শাড়িগুলো রাখায় আপনার কাপড় রাখতে অসুবিধা হচ্ছে, আর আপনি উফ, পাগল করে দিবেন আমায়। ফিজা মন খারাপ সাথে হতাশ হয়ে বলে। আবরাজ কিছু ভেবে আবার বলল, সন্ধ্যায় সারপ্রাইজ আছে, অপেক্ষা করো। এরপর রেডি হয়ে বইয়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। ফিজা তখনও বিছানায় আধশোয়া হয়ে ভাবে কিছু। সকালে ফিজা নিচে এসে শাশুড়িকে হাতে হাতে রান্নাঘরে সাহায্য করলো। ইলা বেগম যদিও না করলেন, তবুও তিনি খুশি। পুত্রবধূ তারই মতো রান্নাঘরে কাজ করতে ভালোবাসে। নাস্তা তৈরি করে ফিজা শ্বশুরমশাইকে ডেকে আনলো। মেহরিন সকাল সকাল বেরিয়েছে। আব্রাহাম ত্রিনা আগে থেকে নাস্তা টেবিলে ছিল। আব্রাহাম নাস্তা করে চলে গেল। ইলা বেগম মহিতা বেগমকে নিয়ে বসলেন। মিলন খান এসে নিজেও বসলো। ফিজাকে ডেকে পাশে বসালো। প্লেটে নিজে নাস্তা তুলে দিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, দীর্ঘদিন বাঁচো। ফিজা হাসলো। মিলন খানের এই কথার মানে ফিজা বুঝতে পেরেছে। আবরাজের জন্যই হয়তো এই কথা বলেছেন। ঘরের ছেলে যে ঘরে ফিরেছে। একটা রুম, ছোটখাটো একটা শাড়ি শপিং মল বলা চলে। শাড়িগুলো কি সুন্দর করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা। কয়েক জোড়া মেয়েলি জুতো একটা র্যাকে সুন্দর করে সাজানো। ছোটখাটো একটা ড্রেসিং টেবিল, যার সবটা জুড়ে রয়েছে হরেক রকমের চুড়ি, কানের দুল, বিভিন্ন হাতের রিং, ম্যাচিং ম্যাচিং লিপস্টিক, কয়েকটা দামি ব্র্যান্ডের পারফিউমের কাচের কারুকাজের বোতল। রুমের ভেতর একটা ছোট রুম। আবরাজ সব দিকে চোখ বুলিয়ে নিয়ে একটা কানের দুল হাতে তুলে নিল। সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, পারফেক্ট সাব্বির। সাব্বির দরজায় দাঁড়িয়ে। ফিজা বাড়ি নেই, মহিতা বেগমের সঙ্গে বেরিয়েছে বিকেলে। আবরাজের জন্য অবশ্য সুবিধা হয়েছে। আবরাজ সাব্বিরকে নিয়ে বেরিয়ে এলো। সাব্বির অল্প স্বল্প আর চোখে রুম ত্যাগ করার আগে একবার দেখলো। আবরাজ খানের রুমে আসার সৌভাগ্য তার হয়েই থাকে, তবে কোনো দিক ভালো করে লক্ষ্য করার মতো দুঃসাহস নেই। আবরাজ সেটা পছন্দ করে না। সেখানে ফিজা নামের রমণী 4 বছর ওই রুমে ছিল। তার জন্য অনায়াসে আসা যাওয়া পানির মতো সহজ ছিল। আবরাজ খান কিছুই বলেনি এ ব্যাপারে। বলবে কি, নিজের বউ হয় মেয়েটা তার। ইলা বেগম রাতে রান্নার প্রস্তুতি করছে। লিভিং রুম থেকে আবরাজ মাকে ডেকে পাঠালো। ত্রিনা বসে আছে একটা সিঙ্গেল সোফায়, হাতে ফোন। ইলা বেগম একটা ট্রে বুয়ার হাতে দিয়ে সাথে এলো। বুয়ার ট্রে রেখে চলে গেল। ট্রেতে একটা গ্লাসে জুস আর একটা মগে কফি রয়েছে। আবরাজ কফির মগটা তুলে চুমুক দিল। আশেপাশে যে কেউ আছে সে ব্যাপারটা সম্পূর্ণ অগ্রাহ্য করে গেল আবরাজ। ত্রিনাও নিজের উপস্থিতি জানান দিল না। ইলা বেগম ছেলের পাশে বসে ছেলের কপালের আশেপাশের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন, মুখে হাত বুলিয়ে দিলেন। আবরাজ গম্ভীর কণ্ঠে বলে উঠল, ও বাড়ি ফিরবে কখন আম্মু? কাল সকালে চলে আসবে আব্বা, অনেকবার করে বলে গিয়েছে। ইলা বেগম হাসি হাসি মুখে বলে। আবরাজ মায়ের সরল মুখের দিকে তাকিয়ে এরপর বসা ছেড়ে উঠে দাঁড়ালো। পাশে দাঁড়ানো সাব্বির স্যারের মতিগতি বোঝার চেষ্টা করে। আবরাজ ব্লেজার টেনে হাঁটা ধরে সদর দরজার দিকে। সাব্বির পেছনে দৌড়ায়। ইলা বেগম পেছন থেকে ছেলেকে ডাকতে গিয়েও থেমে যায়। এরপর ত্রিনার দিকে একবার তাকিয়ে ফের রান্নাঘরে গেল। ত্রিনা টলমল চোখে আবরাজে যাওয়ার পথে তাকিয়ে থাকে। আব্রাহাম আর জুনায়েদের বয়সের বেশ তফাৎ রয়েছে, তবে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল জার্মানি থাকতে। কিন্তু গতকাল জুনায়েদ আসার পর থেকে আব্রাহাম একবারও কথা বলেনি নিজ থেকে তার সাথে, সম্পূর্ণ এড়িয়ে চলছে। জুনায়েদের অবশ্য এতে কিছু আসে যায় না। সে নিজ থেকে ঘুরতে বেরিয়েছে আজ। ত্রিনাকে বলেছিল, তবে ত্রিনা আসেনি। জুনায়েদ গাড়ি ড্রাইভ করতে করতে আওড়ালো, সাইকো মেয়ে মানুষ। গাড়ি থেকে নেমে আগে জুনায়েদ একটা ক্যাফেতে বসলো। রাতের পরিবেশ বেশ দারুণ দেখতে ক্যাফেটা। তখন নজরে পড়লো ওর সামনের একটা টেবিলে আব্রাহাম বসা, সাথে একটা মেয়ে। মেয়েটার পেছনটা দেখা যাচ্ছে। পেছন থেকে চেনার উপায় নেই, তবু জুনায়েদের বিচক্ষণ দৃষ্টি ঠিকই চিনে ফেলে সেই রমণীকে। বাঁকা হেসে টেবিল ছেড়ে উঠে গেল। হাত দিয়ে ইশারা করে ওয়েটারকে কফি দিতে বলে নিজে গিয়ে বসলো আব্রাহামের পাশে। আচমকাই কেউ পাশে বসায় আব্রাহাম সহ উল্টো দিকে বসা রমণী কিছুটা চমকে উঠলেও নিজেদের ধাতস্থ করতে বেশি সময় নিল না। আব্রাহাম গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি এখানে কি করব বলো? তোমরা তো ডোন্ট কেয়ারে রেখে দিয়েছ আমায়। জুনায়েদ সামনের টেবিলে বসা রমণীর দিকে তাকিয়ে বলে উঠল। আব্রাহাম গুরু গম্ভীর। জুনায়েদের রসিকতার সুর ভালো লাগে না তার। সে সামনে রমণীকে উদ্দেশ্য করে বলল, ভাবি বাড়ি যান, আমার ড্রাইভার আপনাকে পৌঁছে দেবে। ফিজা সাথে সাথে উঠে দাঁড়ালো। ব্যাগটা কাঁধে তুলে কিছু না বলে বেরিয়ে এলো দ্রুত পায়ে। গতকালের করা আবরাজের বিহেভিয়ার ছিল অদ্ভুত। সে চায় না ফিজা জুনায়েদের সাথে কথা বলে। ফিজা অক্ষরে অক্ষরে পালন করলো যেন তা। জুনায়েদ ফিজার পিঠের দিকে তাকিয়ে রইল। আব্রাহাম দাঁতে দাঁত চেপে বলে উঠল, অন্য কারোর ব্যক্তিগত নারীকে এভাবে নজর দিতে হয় না। আমি অন্য কারো ব্যক্তিগত নারীর দিকে নজর দিচ্ছি, তুমি তো নিজের ভাইয়ের বউয়ের দিকে নজর দাও।
আব্রাহামের চোয়াল শক্ত হয়ে আসে ঘৃণিত এই কথায়। আব্রাহাম ঘাড় কাত করে বলে উঠল, আমি ভাইয়ের বউকে নিজের বোনের নজরে দেখি, তোমার মতো জঘন্য দৃষ্টিতে দেখি না। আগে দেখতে, এখন দেখি না। আমার পার্সোনালিটি এতটাও খারাপ নয় যে সে অন্য কারো বউ এটা জানার পরও তার পেছনে পড়ে থাকবো। হ্যাঁ, একসময় আমি তাকে ভালোবাসতাম, বাট সেটা শুধু আমার তরফ থেকে ছিল। আব্রাহামের কড়া জবাব। জোনায়েদ কিছু বলে না, আর ভাবার বিষয় আছে এখানে, কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা আছে। জোনায়েদ জানে না কি আছে, তবে মেয়েটাকে এক রাতের জন্য হলেও তার চাই। ফিজা ক্যাফে থেকে বেরিয়ে আব্রাহামের গাড়ির কাছে এসে দাঁড়ালো। রাত আনুমানিক 9:30। ফিজা একবার ভাবলো বাড়িতে সে উবার কিংবা অন্য কিছু দিয়ে চলে যাবে, কিন্তু রাত বেড়েছে, একা যাওয়ার সাহস করে না। আব্রাহাম তার এক সময়ের খুব নিকটবর্তী বন্ধু, এখন আবার দেবর। বেশি কিছু না ভেবে গাড়িতে ওঠার সিদ্ধান্তে উপনীত হলো, তবে গাড়িতে সিটে বসতে পারল না। গাড়ির দরজা গাড়ির ড্রাইভার খুলে দেওয়া মাত্র কেউ ঝড়ের বেগে যেন উড়ে এলো, হ্যাসকা টানে গাড়ি থেকে 2 হাত দূরে টেনে নিয়ে এলো। গাড়ি চেক করার প্রয়োজন মনে করলো না। নিজের দানবীয় হাতের সাহায্যে কোমর জড়িয়ে ধরলো মেয়েটার, লম্বা চওড়া কাঁধে তুলে হাঁটা ধরলো উল্টো ঘুরে। ড্রাইভার মাথা নত করে দাঁড়িয়ে সালাম দিল। গম্ভীর স্বরে পুরুষটা সালামের জবাব নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি আপনার স্যারকে নিয়ে চলুন, আমার বউয়ের জন্য আমি আছি। গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসাতে ফিজা নিজের এলোমেলো চুল ঠিকঠাক করে বিরক্তিকর স্বরে বলে উঠল, এসব কি আবরাজ? রাস্তাঘাটে উফ, মুখ দেখানোর পথ বন্ধ করে দিচ্ছেন। ড্রাইভার আঙ্কেল কি ভাববেন? ইস। আবরাজ ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে ফিজার সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলল, আই ডোন্ট কেয়ার। আপনার কাছে এসব আই ডোন্ট কেয়ার হলেও বাট আই ডু। ফিজার এই কথায় যেন আগুনে ঘি ঢালে। আবরাজ নিজের সিট বেল্ট বাঁধল না। ফিজার দিকে ঝুঁকে সে ঘাড়ের ওপর থেকে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভাসে গভীর ক্ষত, গোল গোল চিহ্ন। আবরাজ আবার সেগুলোর ওপর ঠোঁট বসালো। নিজের রুক্ষ সিগারেটে পোড়া ওষ্ঠদয়ের সাহায্যে আবার তাজা করে ক্ষতগুলো। ফিজার দম বন্ধ হয়ে আসে। কলিজায় চিনচিন ব্যথা আর বুকে অসহ্য এক যন্ত্রণায় কুকিয়ে ওঠে সে। আবরাজ ব্যথাতুর শব্দে আরো উন্মাদ হলো। গাড়ির ভেতরে জ্বলতে থাকা লাইট অফ করে বউয়ের ওষ্ঠদয় আঁকড়ে ধরল। ফিজা ফুপিয়ে উঠল। নিঃশ্বাসের শব্দ বলছে সে আহত। আবরাজের কর্মে সে মর্মাহত। আবরাজ বউকে সময় নিয়ে গাঢ় করে প্রগাঢ় এক চুমু খেল। অন্ধকারে বুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের বাঁ পাশে ফিজার ডান হাতটা চেপে ধরে বলে উঠল, এই যে এখানে এসে একদম ঠিক করনি তুমি, এর জন্য তোমার শাস্তি প্রাপ্য সুগন্ধি ফুল। ফিজা তখন থেকে থ মেরে বসে আছে। আবরাজ জড়িয়ে ধরা অবস্থায় ফিজাকে যে নিজের অনুভূতি ব্যক্ত করেছে সে এ ব্যাপারে সুনিশ্চিত, কিন্তু এই আবরাজ খানের মুখে হৃদয় বিদারক কথা স্বপ্ন নয় তো? ফিজা বিশ্বাস করতে পারে না। তবে কি সে জায়গা করতে সক্ষম হলো আবরাজ খানের হৃদয়ে? সব প্রশ্নের জবাব তো একটু আগের ঘটনা কথা থেকে সত্যি প্রমাণিত হয়। আবরাজ ফিজাকে নিয়ে নিজের বাড়ির রাস্তা ধরল। ফিজা কিচ্ছু বলল না, বিশেষ কারণে সে এসেছিল আব্রাহামের সাথে সাক্ষাৎ করতে। কথা হয়েছে, এখন বাকি কথা সে নিজের মায়ের সাথে বলবে। গাড়ি হঠাৎ থেমে গেল। ফিজা আশেপাশে তাকিয়ে দেখলো একটা 5 তারকা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামিয়েছে আবরাজ। ফিজা তাও প্রশ্ন করলো, গাড়ি থামালেন যে? দুপুরে খেয়েছিলে? বাড়িতে রান্না হয়নি শুনলাম। ফিজা থতমত খেলো। আবরাজ এটা কি করে জানলো? সে বাড়িতে যাওয়ার পরই জানতে পেরেছিল মেহেরিনকে আবরাজ বিয়ের প্রপোজাল দিয়েছে। কিন্তু এটা কেমন প্রপোজাল? ভাবির বোনকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব, তাও আবার পরিবারের কারোর সাথে এই ব্যাপারে কথা বলেনি, বাবা মা আছে। এভাবে কিছু হয় নাকি? মেহেরিন বাড়িতে ছিল না, তাই মেহেরিনের সাথে কথা হয়নি। তবে রাতে এ ব্যাপারে কথা বলবে মনস্থির করেছিল। মেহেরিন নিজেই অফিস থেকে ফোন করে বোনকে রাতে থাকতে বলেছিল। তবে এর মধ্যে আব্রাহাম নিজ থেকে কল করেছিল, বিধায় দেখা করতে এসেছিল। মায়ের সাথে কথা কাটাকাটির ফলে মহিতা বেগমের প্রেশার বেড়ে গেছে। বুয়া ছুটিতে আছে। ফিজা মাকে খাবার তৈরি করে খাওয়ালেও নিজে কিছু খায়নি। আবরাজ 3 তলা গিয়ে দেখে দেখে একটা কেবিনে ঢুকলো। 2টো টেবিল, কোনায় বসলো বউকে নিয়ে। ওয়েটার এলো সাথে সাথে। মেনু কার্ড দেখে আবরাজ ভাত আর হাঁসের মাংস অর্ডার করলো। রাতে অন্য কোনো অয়েলি খাবার শরীরের জন্য ভালো হবে না। এরই মধ্যে ফিজা ফ্রেশ হয়ে এলো গিয়ে। কথা হয় না তাদের মাঝে। খাবার এলো 15 মিনিটের মধ্যে, শুধু একটা। ফিজা ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, আপনি খেয়েছেন দুপুরে? হ্যাঁ। খাইয়ে দেই আমি? আবরাজ বাইরের খাবার খায় না। বিদেশ থাকাকালীনও সে কখনোই বাইরের খাবার খেত না। নিজে যা পারত রান্না করে খেত। এরপর তো নিজের নিজস্ব সার্ভেন্ট হলো আঙুলে গুনবার মতো। ফিজা এমন কথা বলেও তাজ্জব বনে গেল, কারণ আবরাজ খাবে না এই খাবার। ফিজা কোনো রকম খেলো। আবরাজ বসে বসে বউকে দেখলো। ফিজার খাবার শেষ হতে হাত ধুয়ে এলো। আবরাজ ততক্ষণে বউয়ের ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। ফিজা আর সেটা নিল না। আবরাজ গাড়িতে বসে ব্যাগ পেছনের সিটে রেখে দিল। ফিজার মনটা আপাতত ফুরফুরে লাগছে, ভালো লাগছে। গাড়িতে বসা মাত্র কথা বলল আবরাজের সাথে। আবরাজ গম্ভীর, ফিজা একাই বকবক করলো। গলির ভেতর ঢুকেছে গাড়ি, তেমন মানুষজন নেই। বাড়ি থেকে একটু দূর নির্জন পরিবেশ। গাড়ি থামালো আবরাজ। ফিজা প্রশ্নবোধক চাহনিতে তাকায় আবরাজের দিকে, সাথে প্রশ্ন করলো, এখানে কেন? আবরাজ
আবরাজ নিজের সিট বেল্ট খুলতে খুলতে ব্যস্ত কণ্ঠে বলল, চলো রাত্রির বিলাস করবো আজ আমরা। ফিজা ভুরু কুঁচকে নিল। রাত 10:30টার কোঠা ছাড়িয়েছে, বাড়ি যেতে হবে। আবরাজ সিট বেল্ট খোলার পরপরই নিজের ফোনটা বাজতে লাগলো। সাব্বির কল করেছে। আবরাজ বিরক্ত হলো। ছেলেটা সর্বক্ষণ তার রোমাঞ্চে বাগড়া দিতে প্রস্তুত। কল রিসিভ করে আবরাজ কানে ধরলো। ওপাশ থেকে কিছু বলল সাব্বির। ফিজা শুনতে পেল না। তবে আবরাজ বিরক্তিকর স্বরে কপালে ভাঁজ ফেলে দাঁতে দাঁত চেপে বলল, জাহান্নামে যাক ওই মেয়ে, ডিসগাস্টিং মেয়ে মানুষ, বলে কল কেটে দিল। ফিজা বুঝতে পারে না কিছু। আবরাজ ফিজাকে বলল, আজকের রাত তোলা থাক। ফিজা শুধু ঘাড় নাড়ল। আবরাজের রাগের কারণ কি সেটা কিছুটা হলেও অনুমান করতে সক্ষম হয়েছে সে। তাই কথা না বাড়ানোই উচিত মনে করলো। এসেছো, ঘুরো ফিরো, এনজয় করো। শুধু শুধু আমার সাথে রাগ দেখিয়ে চলে যাওয়ার তো কোনো মানেই হয় না। আমি তোমার প্রেমিক নই। এসব করে সবার কাছে তুমি হাসির পাত্র হচ্ছ। নিজের জন্য হলেও এসব ড্রামা অফ করো। নেক্সট টাইম আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না। লিভিং রুমের সবাই আবরাজের কথাগুলো মন দিয়ে শোনে। ট্রিনা লাগেজ হাতে দাঁড়িয়ে, রাতের ফ্লাইট রয়েছে তার। রেগে চলে যাচ্ছে সে। এটা কোনো কথা নাকি? আবরাজ না আগে ওর প্রেমিক ছিল আর না স্বামী হবে, এমন কোনো কথা ছিল তাদের মধ্যে? অসুস্থ সে। আবরাজ হসপিটালে ভর্তির জন্য তার বিয়ে করা সদ্য বউ ফেলে সে 7 সমুদ্র পাড়ি জমিয়েছিল। এতে তার লাইফ কতটা ক্রিটিক্যাল কন্ডিশনে এসে পৌঁছেছিল সে সব ভাবলেই তো নিজেকে অপরাধী লাগে। একটা মেয়েকে বিয়ে করে সে ফেলে চলে গিয়েছিল। মেয়েটা কিভাবে সামলেছে নিজেকে। আবরাজ নিজেকে সাধু প্রমাণ করে না, তারও দোষ রয়েছে। দোষ নয়, অপরাধী সে। পাপ কাজ করতো সে। মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ রয়েছে তার। এজন্য তো নিজের জীবন সাফার করতে হলো। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন কোমায় এবং পেটে ধারালো অস্ত্রের জখম। এসবের জন্য সে কাউকে দোষ দেয় না। নিজের কাজের জন্যই তার শত্রুর সংখ্যা হয়েছে প্রায়। তবে তৃণার জেদ তাকে মেয়েটাকে দোষী ভাবতে বাধ্য করে। সে যদি জেদ ধরে বসে না থাকতো তবে আবরাজ হয়তো হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে বিপদের মুখে পড়তো না। সবকিছু বাদ, তার বিয়ে হয়েছে এটা জানার পরও এমন করার মানে কি? আবরাজ চল শক্ত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। এর মধ্যে তৃণা আবরাজের শরীরে হাত রাখলো, জড়িয়ে ধরার প্রয়াস চালালো। আবরাজ তৃণাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। তৃণা পাগলের প্রলাপ করতে লাগলো, আবরাজ প্লিজ ডিভোর্স দাও মেয়েটাকে। আমার বাবার সবকিছু আমার, তুমি সব পাবে, রাজার হালে থাকবে, আমার মতো সুন্দরী একটা মেয়ে পাবা, আমরা জার্মান সেটেল হব, প্লিজ আবরাজ। তৃণা হয়তো এবার অন্তত বুঝবে ভেবেছিল আবরাজ, তবে তার কিছুই হলো না। উল্টো আরো এসব বলছে। আবরাজ চল শক্ত করে আওড়ালো, স্টুপিড মেয়ে। রাগ হলেও সে নিজেকে সামলে নিল, বলল, হ্যাঁ সুন্দরী তুমি, তবে আমার চোখে না। এরপর ফিজার দিকে তাকিয়ে মোলায়েম স্বরে বলে উঠল, আমার চোখে আমার বিবাহিত স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী, যার নামে আবরাজ খান নিজেকে উৎসর্গ করেছে। কে কি বলবে, এমন পরিস্থিতিতে কি বলা উচিত কার? তবে কোনো ভদ্র পরিবেশে এই সব কিছু দৃষ্টিকটু। মিলন খান ছেলের ওপর ভরসা রেখে চুপ ছিলেন এত সময়। ভেবেছিল ব্যাপারটা ছেলে হ্যান্ডেল করে নেবে। ছেলের এখানে কিছুটা হলেও দুর্বলতা আছে ভেবে নিয়েছিল। তিনি ছেলের স্পষ্ট উক্তি শুনে নিশ্চিত হলেন তৃণাকে সে কোনোদিন আশ্বাস দেয়নি। তবে এবার মনে হচ্ছে মুখ না খুললেই নয়। তিনি গম্ভীর চিত্তে তৃণাকে উদ্দেশ্য করে বলে উঠল, জেদ ভালো নয়, নিজে সুস্থ হও, আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে। এরপর রুমের দিকে চলে গেল। আব্রাহাম জুনায়েদ সদর দরজায় উপস্থিত। তখন কিছু একটা হয়েছে আন্দাজ করতে সক্ষম তারা। সবাই দাঁড়িয়ে থাকলেও আবরাজ নিজের পাশে দাঁড়ানো নিজের বউকে কোলে তুলে নিল আচমকাই। এরপর সোজা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। পেছনে কয়েক জোড়া চোখ বিস্ময়ে ফেলে গেল। আবরাজ রুমে এসে ওয়াশরুমে গেছে। আধা ঘন্টার বেশি সময় হলো, কিন্তু এখনো ফেরার নাম নেই। ফিজা পানির শব্দ পাচ্ছে। শাওয়ার নিচ্ছে আবরাজ। সে দরজায় নক করলো। আবরাজ গম্ভীর স্বরে ভেতর থেকে জবাব দিল, ডিস্টার্ব করো না, তোমার জন্য ভালো। আবরাজ, এসব কি পাগলামি? পানিতে ভিজে রাগ পড়বে? বেরিয়ে আসুন, আমি বলছি এক্ষুনি আসুন। সাথে সাথে দরজা খুলে ভেজা শরীরে বেরিয়ে এলো আবরাজ। গায়ের সাদা শার্টটা লেপ্টে রয়েছে শরীরের সঙ্গে। বলিষ্ঠ দেহের ভাঁজ স্পষ্ট। আবরাজ বেরিয়ে সাথে সাথে ফিজাকে কাঁধে তুলে নিল। ফিজা হতভম্ব হয়ে গেল। নিজের চুলগুলো মুখ থেকে সরাতে সরাতে বলল, আবরাজ, ভেজা কাপড় ছেড়ে আসুন, ঠান্ডা লাগবে। তোমার উষ্ণ আলিঙ্গন আমার ঠান্ডা দূর করতে পারবে, সো সেটা নিয়ে টেনশন করো না সুইটহার্ট। বলতে বলতে আবরাজ বউকে ধপাস করে বিছানায় ফেলে দিল। ভেজা শার্টের অর্ধেক বোতাম খোলা। সেভাবেই বউয়ের ওষ্ঠদয় আঁকড়ে ধরল। ফিজার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। আবরাজ উন্মাদ। বউয়ের সংস্পর্শে এসে রাগ পড়লেও নিজেকে কন্ট্রোল করতে পারল না। ফিজা আবরাজের বাহুতে খামচে ধরে চোখ বন্ধ করে নিল। আবরাজ বউয়ের ঘাড়ে ঠোঁট বোলাতে বোলাতে নেশাক্ত কণ্ঠে বলল, বলেছিলাম না ডিস্টার্ব না করতে, এখন সহ্য করে নাও।